গুড ইভিনিং এভরিওয়ান। আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি তোমাদের সকলের প্রিয় বাসন্তী ম্যাম। আজকে আমরা বায়োলজির যে কোশ্চেন অ্যান্সার সিরিজ করছিলাম তার মডেল সেট 3টা নিয়ে আজকে আলোচনা করব। এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এই ভিডিওতে যারা নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে। এটি নিট, এএনএম, জিএনএম, নার্সিং ট্রেনিং বা অন্যান্য পরীক্ষার জন্য খুবই ইউজফুল হবে এই ভিডিওটি। এছাড়া এখানে আমরা নিউট্রিশন, এনভায়রনমেন্টাল সায়েন্সের বিভিন্ন ধরনের ভিডিও আমরা এখানে পোস্ট করি, তাই সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমরা গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি পাবে। চলো, লেট স্টার্ট আওয়ার ভিডিও। ফার্স্ট কোশ্চেন, ক্লোরোফিল যুক্ত স্বভোজী সমাঙ্গদেহী সূত্রাকার শৈবালের উদাহরণ কি? কি হবে এখানে? ক্লামাইডোমোনাস, স্পাইরোগাইরা, ভলভক্স, ল্যামিনিয়া স্পিসিস আছে, তো উত্তর কি হবে? স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা একটি সূত্রাকার শৈবাল যা সমাঙ্গদেহী, এর কোনো শাখা প্রশাখা নেই, দেখেছো? তাই এটা হচ্ছে সমাঙ্গদেহী একটি উদ্ভিদ। নেক্সট হচ্ছে সালফার বৃষ্টি কি? সালফার বৃষ্টি পাইন গাছের হলুদ বর্ণের পরাগরেণু একসঙ্গে নির্গমন, পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরণ, পুষ্প পরিস্ফুটন, ফল মোচন। তো এখানে কি হবে? সালফার হচ্ছে বৃষ্টি, যেটা পাইনাসের হলুদ বর্ণের পরাগরেণু একসঙ্গে নির্গমন। দেখো, সালফার বৃষ্টি মূলত পাইন গাছের পরাগরেণুর নির্গমনকে বোঝায়, যা বাতাসে ছড়িয়ে পড়ে এবং হলুদ বর্ণের ধূলিকণার মতো দেখতে হয়। এটি সাধারণত বসন্তকালে ঘটে, যখন প্রচুর পরিমাণে পরাগরেণু উৎপন্ন হয়, তা বাতাসে ভেসে বেড়ায়, তখন এগুলো মাটিতে পড়ে, দেখতে সালফারের মতো হলুদ বর্ণের হয়, তাই একে সালফার বৃষ্টি বলা হয়। জুইটার আয়ন কি? আমরা জানি প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে একটি টার্ম লুকিয়ে আছে সেটিকে জুইটার আয়ন বলা হয়। জুইটার আয়ন হলো অ্যামাইনো অ্যাসিডে উপস্থিত দুটি বিপরীত আধান গ্রুপ। সেই বিপরীত আধান গ্রুপ হচ্ছে একটি পজিটিভ অর্থাৎ ধনাত্ম আধান, একটি নেগেটিভ অর্থাৎ ঋণাত্ম আধান। যেটা আমরা অ্যামাইনো গ্রুপ দেখছি সেটি হচ্ছে ধনাত্ম আধান, আর যেটা আমরা কার্বক্সিল গ্রুপ দেখি সেটা হচ্ছে ঋণাত্মক আধান। এইভাবে এই দুটি আয়ন একে অপরের সাথে যুক্ত থাকে, তাই একে দ্বৈত আধান বা জুইটার আয়নও বলা হয়। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি কোন পর্বের অন্তর্গত প্রাণীর মধ্যে পরিলক্ষিত হয়? দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, শিলমবিহীন, ত্রিস্তর বিশিষ্ট প্রাণী। দেহের অগ্রভাগে মস্তক ও চোষক থাকে, পায়ুছিদ্র ও রক্ত সংবহনতন্ত্র বিহীন। তো এটা কোনটা হবে? নিডারিয়া, পরিফেরা, অ্যানিলিডা, প্লাটিহেলমিনথিস। তো উত্তর হবে কি? প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস পর্বের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে দেখছি, যেগুলো চ্যাপ্টাকৃমি, দেহ গঠন দ্বিপার্শ্বীয় প্রতিসম, শিলমবিহীন, রেচনতন্ত্র, এগুলো হচ্ছে শিখা কোষ। ঠিক আছে, এবার আমরা অ্যাসারশন রিজনিং দেখে নিই একটি। মোলাস্কা বা কম্বোজ পর্বের প্রাণী দেহের ভিসেরাল মাস থাকে, কারণ বলছে কম্বোজ পর্বের প্রাণীদের মেন্টাল পর্দা থাকে, কারণ তা ক্যালসিয়াম জাতীয় পর্দা দ্বারা তৈরি হয়। তো এগুলো কি হবে? এটা হচ্ছে না, আমরা দেখব এখানে বিবৃতি সত্য, অর্থাৎ প্রথম কথাটি সত্য, দ্বিতীয় কথাটি সম্পূর্ণ মিথ্যে, কারণ এখানে ক্যালসিয়াম জাতীয় পর্দা দিয়ে তৈরি হয় না। নেক্সট হচ্ছে ডিএনএ সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উৎসেচক এবং আরএনএ এর সংশ্লেষ কোন দশায় দেখা যায়? কোন দশায় দেখা যায়? আমরা সবাই জানি এটা হচ্ছে ইন্টারফেজ দশায় দেখা যায়। ইন্টারফেজ দশায় ডিএনএ এবং আরএনএ এর সংশ্লেষ ঘটে। ইন্টারফেজ দশা হলো কোষচক্রের একটি প্রাথমিক দশা, যে দশার মধ্যে ডিএনএ প্রতিলিপি গঠন করে। হ্যাঁ, ডিএনএ পলিমার, আরএনএ পলিমার উৎসেচকগুলি সক্রিয়তা থাকে।
অ্যাক্সোনিমের গঠন দেখা যায় গলগি বস্তুতে, সিলিয়ায়, ফ্লাজেলায় বা সিলিয়া ও ফ্লাজেলায়। উত্তর কি হবে? সিলিয়া ও ফ্লাজেলার মধ্যে আমরা দেখতে পাই অ্যাক্সোনিমের গঠন। অ্যাক্সোনিম হচ্ছে কি এইভাবে যে সিলিয়া বা ফ্লাজেলাকে গমনে সাহায্য করে। বুঝেছে? এই ধরনের এটাকেও হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাক্সোনিম। দ্বিবীজপত্রী ও একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনের বৈশিষ্ট্য স্বরূপ কোন বিবৃতিগুলি সত্য? দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডরোম বহুকোষীয় এবং অসংখ্য। একবীজপত্রী কাণ্ডের কোলেনকাইমা প্রকৃতির খোঁজ দেখা যায়। দ্বিবীজপত্রী কাণ্ডের মুক্ত নালিকা বান্ডিল গৌণ বৃদ্ধি ঘটায়। একবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডিল থাকে না। তো এর মধ্যে কোনটি সঠিক হবে? তো এর মধ্যে আমরা দেখো এখানে 1 এবং 3, অর্থাৎ সত্য হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডরোম বহুকোষীয় এবং অসংখ্য, এবং 3 তে হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ডের মুক্ত নালিকা বান্ডিল গৌণ বৃদ্ধি ঘটায়। আর একবীজপত্রী কাণ্ডের কোলেনকাইমা থাকে না, এখানে স্কেলেনকাইমা থাকে। আর দ্বিবীজপত্রী কাণ্ডের নালিকা বান্ডিল থাকে না। ঠিক আছে, নালিকা বান্ডিল থাকে না, এটি হচ্ছে ভুল কথা। অর্থাৎ এখানে যে নালিকা বান্ডিল বদ্ধ প্রকৃতির আর একবীজপত্রীর হচ্ছে মুক্ত প্রকৃতির, কিন্তু নালিকা বান্ডিল থাকে। কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য হলো নটকর বর্তমান, গলবিলীয় ফুলকা ছিদ্র বর্তমান, পৃষ্ঠদেশীয় ফাঁপা নার্ভ সূত্র বর্তমান। সব কয়টি ঠিক? তো এখানে উত্তর কি হবে? আমরা সবাই জানি যে সব কয়টি ঠিক। ফ্রুক্টোজ ও রাইবোজ হলো একটি মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড, হোমোপলিস্যাকারাইড। তো কি হবে উত্তর? এটি হবে যেটা মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড হচ্ছে এক কার্বন পরমাণু যুক্ত একটি কার্বোহাইড্রেট, হয়েছে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো সব হচ্ছে রাইবোজ, হচ্ছে মনোস্যাকারাইড। বাঁধাকপি ও ফুলকপি ভোজ্য অংশ। ভোজ্য অংশ মানে বাঁধাকপি, ফুলকপির আমরা কি খাই? ফুল আর পাতা, মুকুল ও পুষ্পবিন্যাস, শাখা প্রশাখা ও রসালো, স্বল্পপত্র, পুষ্পবিন্যাস ও পত্রমূল, পত্রজ মূল। তো এখানে আমরা কি খাই? পুষ্পবিন্যাস ও পত্রজ মূল। ঠিক আছে, এই যে ভোজ্য অংশ হলো পুষ্পবিন্যাস, যা আমরা ফুল হিসাবে চিনি। ভোজ্য অংশ হলো পাতা, যা আমরা বাঁধাকপির পত্র মুকুল হিসাবে খাই। ক্যাপিচুলাম হলো পুষ্পবিন্যাসের পত্রবিন্যাস, পুষ্পবিন্যাস, পত্রবিন্যাস, অমরাবিন্যাস ও মূল। তো কি আমরা দেখবো? এটি হচ্ছে পুষ্পবিন্যাস। ক্যাপিচুলা পুষ্পবিন্যাস আমরা দেখতে পাই একটি বিশেষ ধরনের পুষ্পবিন্যাস, ছোট ছোট ফুলের ঘন ক্লাস্টার নিয়ে গঠিত, যা একটি একক ফুলের মতো দেখতে হয়। এটি সাধারণত ডেইজি এবং সূর্যমুখী গাছে দেখা যায়। ক্যাপিচুলাম। ব্রায়োফাইটার সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? জীবনচক্র প্রধানত উদ্ভিদ দেহটি ক্লোরোপ্লাস্ট যুক্ত এবং লিঙ্গধর। জলের উপস্থিতিতে নিষেক ঘটে। মেয়োসিসের ফলে জাইগোট থেকে রেণুধর সৃষ্টি হয়। শারীরিক বৃত্তীয়ভাবে রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপর নির্ভরশীল। তো উত্তর কি হবে? এখানে আমরা মেয়োসিসের ফলে সঠিক নয় খুঁজতে বলেছে, মানে নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ মেয়োসিসের ফলে জাইগোট থেকে রেণুধর সৃষ্টি হয় না। মাইটোসিসের ফলে হয়, কিন্তু এখানে মেয়োসিসের ফলে বলেছে। নেক্সট হচ্ছে রক্তের প্লাজমায় রক্ত তঞ্চনকারী প্রোটিন থাকে। এই প্রোটিনের অপসারণ ঘটলে যে তরল পড়ে থাকে তাকে কি বলা হয়? অ্যালবুমিন, সিরাম, রক্তরস, রক্ত প্লাজমা। এটিকে বলা হয় অ্যালবুমিন, এটিকে বলা হয় সিরাম। রক্ত তঞ্চনকারী প্রোটিন যেমন ফাইব্রিনোজেন অপসারণ করা হলে যে তরল পড়ে থাকে তাকে সিরাম বলা হয়। নিম্নলিখিত কোনটি অ্যাগাস্টিক পদার্থ উদ্ভিদ কোষে? হ্যাঁ, তো কোনটি হবে এখানে? নেকটার, উৎসেচক, রঞ্জক পদার্থ, ট্যানিন, গঁদ, শ্বেতসার, তরুক্ষী গঁদ, ট্যানিন, শ্বেতসার, ইমিউলিন আর অ্যালডিহাইড। তো উত্তর হবে এখানে তরুক্ষী গঁদ আর ট্যানিন। কারণ আমরা জানি উদ্ভিদ দেহের যে বিপাকীয় বস্তু বা বর্জ্য পদার্থ, যেমন
হিসাবে বের হয়। এগুলো ট্যানিন, গম, তরুক্ষী, ঠিক আছে। এগুলো এছাড়া কার্বোহাইড্রেট শ্বেতসার রূপে জমা থাকে, সেলুলোজ রূপে জমা থাকে, প্রোটিন এনজাইমিক ও রক্ষাকারী প্রোটিন হিসাবে কাজ করে, ফসফোলিপিড তেল ও চর্বি সঞ্চয়কারী শক্তির উৎস হিসেবে কাজ করে। নেক্সট দেখো মাইক্রোবডি। মাইক্রোবডি অন্তর্ভুক্ত অঙ্গাণুগুলি হলো, কোনগুলো হবে মাইক্রোবডি অন্তর্ভুক্ত অঙ্গাণু? পারক্সিজোম, গ্লাইঅক্সিজোম, স্পেরোজোম, সব কয়টি হবে এখানে? সব কয়টি হচ্ছে উত্তর। সবগুলোকে পারক্সিজোম, গ্লাইকোক্সিজোম, স্পেরোজোম সব কয়টি হচ্ছে মাইক্রোবডি। রীতি 1 দেখো, কোষপর্দা কোষীয় চলনে অংশগ্রহণ করে। কোষীয় মিথস্ক্রিয়ায় কোষপর্দা অংশগ্রহণ করে। কোনটি সত্য বা কোনটি মিথ্যা এবং একে অপরকে সাপোর্ট করছে কিনা দেখে নাও। বিবৃতি, দুটো বিবৃতি সত্য কিন্তু একে অপরের ব্যাখ্যা যথার্থ নয়, ঠিক আছে। দেখো নিম্নলিখিত কোনটি রাইবোনিউক্লিক অ্যাসিড সম্পর্কিত ভুল তথ্য? তো আমরা কি দেখব? রাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ যাকে আমরা বলি আরএনএ, এটি মিউটেশন ঘটে না। আরএনএ এর মধ্যে রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন হয় না। আরএনএ পিউরিন বেস দুটি হলো সাইটোসিন, ইউরাসিল। আরএনএ এর পলিনিউক্লিওটাইড শৃঙ্খলে অনেকগুলি নিউক্লিওটাইড থাকে। এখানে কোনটি হবে? দেখো এখানে আরএনএ এর পিউরিন বেস দুটি হলো সাইটোসিন এবং ইউরাসিল। এটা পিউরিন বেস নয়, এটি হচ্ছে পিরিমিডিন বেস। পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, ঠিক আছে। এবারে আমরা কতগুলি স্তম্ভ মিলিয়ে ফেলি। সেলুলোজ, পেপটাইড, স্টেরয়েড, ফসফোলিপিড। দেখো এখানে ইনসুলিন, অ্যালকালাইন ফসফেটেজ, ডায়োজেনিন আর লেসিথিন। তো এখানে কি হবে উত্তর? আমরা দেখে নেব। ক হবে হচ্ছে সেলুলোজ হবে অ্যালকালাইন ফসফেটেজ, পেপটাইড হচ্ছে কি পেপটাইড ক, ইনসুলিন, স্টেরয়েড গ, এটা হচ্ছে ডায়োজেনিন আর ফসফোলিপিড হচ্ছে লেসিথিন। আরেকটি আবার কারণ দেখো, সরল প্রোটিন কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। কারণ বলছে আর্দ্র বিশ্লেষণে কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তো এই দুটি কথা কি সত্য? হ্যাঁ, এই দুটি খুবই সত্য। যেখানে প্রোটিন কেবল অ্যামাইনো অ্যাসিড দ্বারাই গঠিত থাকে এবং আর্দ্র বিশ্লেষণে যতবারই তুমি তাকে বিশ্লেষণ করো অ্যামাইনো অ্যাসিডই পাবে, তাই যথার্থ ব্যাখ্যা। হয়েছে। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই যে অ্যামাইনো গ্রুপ এবং কার্বক্সিল গ্রুপ থাকে। প্রোটিনের গঠন, এনজাইমেটিক কার্যপ্রণালী, সংকেত প্রেরণ, অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ, এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে। বিবৃতি 1, ব্যাঙ জিহ্বাকে উল্টোভাবে প্রসারিত করে শিকার ধরে। কারণ বলছে ব্যাঙের জিহ্বার অগ্রপ্রান্তটি মুক্ত, পশ্চাৎ প্রান্তটি যুক্ত থাকে। তো এখানে উত্তর কি হবে? না, এখানে হচ্ছে বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং বিবৃতি কারণে যথার্থ ব্যাখ্যা। এই মুক্ত প্রান্ত, অগ্রপ্রান্ত মুক্ত রয়েছে বলে জীবটাকে উল্টো করতে পারে এবং শিকার ধরতে পারে। দেখো জীবের গঠন, প্রসারণ প্রক্রিয়া, গবেষণার বিষয়। ব্যাঙের জীব সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। মুক্ত অগ্রপ্রান্ত মুক্ত থাকে, পশ্চাৎ প্রান্ত মুখের ভেতরে যুক্ত থাকে, ঠিক আছে। নিম্নলিখিত নিচের কোন জোটটি সঠিক নয়? শ্বেত রক্তকণিকা সঠিক। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস, সোয়ান কোষ, ডেনড্রন, মায়োলিন শীথ, পেশিতন্ত্র, ইন্টারক্যালেটেড ডিস্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তো এখানে কি হবে না, কোন জোটটি সঠিক? সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস, এই জোটটি সত্যি। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করে না, ব্যাকটেরিয়া বা অন্যান্য ক্ষতিকারক পদার্থকে ধ্বংস করে। সোয়ান কোষ
ডেনড্রনে থাকে মায়েলিন শীত পেশিতন্তু এবং ইন্টারক্যালেটেড ডিস্ক হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। ঠিক আছে, বিবৃতি 1 এবং বিবৃতি 2, যেখানে বলা আছে মনোস্যাকারাইড একটি মাত্র কার্বোহাইড্রেট অণু দ্বারা গঠিত। অনেকগুলি মনোস্যাকারাইড একসঙ্গে যুক্ত হলে তখন তাকে প্রস্থেটিক গ্রুপ বলে। এখানে কি হবে না, দ্বিতীয় বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যে এবং বিবৃতি 1 মনোস্যাকারাইড মানে একটি কার্বোহাইড্রেট অণু রয়েছে, আর এটি আমরা দেখতে পাই প্রস্থেটিক গ্রুপ হচ্ছে আমরা প্রোটিনে দেখতে পাই। এবারে আমরা কেস বেসড প্রশ্ন কয়েকটি দেখব। কয়েকটি বট পাতা ঊর্ধ্ববহিস্তক এবং সংলগ্ন অঞ্চল পৃথক করে একটি পাত্রে রাখা হলো। তারপর পাত্রে একবার অ্যাসিড মেশানো হলো, দেখা গেল একটি গ্যাস তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো বট পাতা আর ঊর্ধ্বস্তকে কি আছে এবং কোন অ্যাসিড মেশানো হয়েছিল এবং কি উদ্ভব হয়েছিল গ্যাস। তো অপশনগুলো দেখো, ক্যালসিয়াম অক্সালেট এর ক্যালাসযুক্ত রাফাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড। তো এইভাবে ক্যালসিয়াম কার্বনেটের ক্যালাসযুক্ত সিস্টোলিথ, হাইড্রোক্লোরিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম অক্সালেটের ক্যালাসযুক্ত রাফাইড হাইড্রোজেন সালফাইড এবং হচ্ছে হাইড্রোজেন ক্যালসিয়াম কার্বনেট ক্যালাসযুক্ত সিস্টোলিথ। এখানে ক্যালসিয়ামের উত্তর কি হবে? আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেটের ক্যালাসযুক্ত সিস্টোলিথ, যেখানে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড। এই দেখো এখানে দেওয়া হয়েছে বটগাছের ঊর্ধ্বত্বকে রয়েছে এবং কোন অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে এবং কে কে গ্যাস উৎপন্ন হতে পারে। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি দেহকোষ থেকে একবার মাইটোসিসের দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। তাহলে একবার কোষ বিভাজন হলে দুটি অপত্য কোষ উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে 512টি অপত্য কোষ উৎপন্ন করতে কতবার মাইটোসিসের প্রয়োজন হবে? তাহলে আমরা যদি দেখি একটি কোষ ভেঙে দুটো তৈরি করছে, সেই দুটো কোষ আবার ভেঙে কি তৈরি করবে? আরো দুটো কোষ। তো এইভাবে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে 8টি এইভাবে কোষ তৈরি হচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 512টি অপত্য কোষ উৎপন্ন করতে কতবার এভাবে মাইটোসিসের প্রয়োজন হবে? ঠিক আছে, তো কতবার মাইটোসিসের প্রয়োজন হবে? তখন আমরা দেখব যে 9 বার মাইটোসিস করার প্রয়োজন হবে, যার ফলে সে এরকম কোষ উৎপন্ন করতে পারবে। বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো, আজকে আমাদের আপাতত এতটুকুই। 25টা প্রশ্ন আমরা আলোচনা করলাম। তোমরা এর পরবর্তী মডেল সেট 4 এর কোশ্চেন আনসার অবশ্যই পাবে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেব। তোমরা পড়াশোনা করতে থাকো, এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান।